এসএসসির সব চাকরি আপাতত বহাল। 16 জুলাই সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি। প্রায় 26,000 চাকরি বাতিল করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অর্ণব, রয়েছে অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, তার মানে এরা প্রত্যেকেই জুলাই মাস পর্যন্ত মাইনে পাবে? দেখো, সুপ্রিম কোর্টের ওপরে তো অন্য কোনো আর কোর্ট নেই আমাদের দেশে, এটাই শীর্ষ আদালত। কাজে শীর্ষ আদালতের নির্দেশ শিরোধার্য এবং 16ই জুলাই, এবং যদি সুপ্রিম কোর্ট সেই দিন অন্য কোনো নির্দেশ দেয় এটা এক্সটেন্ডও করতে পারে। কাজে 16ই জুলাই পর্যন্ত বেতন যে পাবেন প্রত্যেকে, সেটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু যে জায়গাটা, দুটো জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো এক, এই যারা চাকরিতে ফিরলেন, আজকে এই রক্ষা কবচের মেয়াদটা বাড়ানো হলো সুপ্রিম কোর্টে আজকের আদেশে, প্রত্যেকে আবার স্কুলমুখী হচ্ছেন। 22শে এপ্রিল থেকে আজকের দিন পর্যন্ত প্রত্যেকে চাকরি চলে গিয়েছিল। এই সময়কালের পর যারা ফিরছেন প্রত্যেককে এটা সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে দিল শর্তে, যে বেআইনি চাকরি হলে কিন্তু বেতন ফেরত দিতে হবে। তবে বেতন ফেরত দিতে হবে এই জায়গায় কিন্তু 12% হারে সুদ সহ ফেরত দিতে হবে কিনা তা নির্দিষ্ট করে সুপ্রিম কোর্ট বলেনি, কিন্তু বেতন ফেরত দিতে হবে। কাজে এই 26,000 ফের ক্লাসে বা শিক্ষাঙ্গনে ফিরলেন, এটা ঠিক, কিন্তু বেআইনি চাকরি যদি কারো ধরা পড়ে সেক্ষেত্রে প্রত্যেককে কিন্তু বেতন ফেরত দিতে হবে। কাজেই স্কুলে ফিরছেন, এটা ভালো কথা। মূল যে আর্গুমেন্টের জায়গা তা হলো এসএসসি তারা যে দাবি করেছে 19,000 জেনুইন ক্যান্ডিডেট রয়েছে। এই 25,000 তাদের হিসেবে 25,000 মতো চাকরি দিয়ে প্যানেলে চারটে প্যানেলে হয়েছিল, গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম, একাদশ দ্বাদশ। এই জায়গায় 19,000 জেনুইন ক্যান্ডিডেট তাদের কাছে লিস্ট তৈরি রয়েছে, এবং সেই লিস্টের বিষয়টা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে 24,640 শূন্যপদ, ঘোষিত শূন্যপদ। এসএসসি যে চাকরি সুপারিশ করেনি, অথচ মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়ে গেছে, এই চাকরিগুলোর দায়িত্ব কিন্তু এসএসসি নিজেদের ঘাট থেকে সুপ্রিম কোর্টে ঝেড়ে ফেললো। যে ঘোষিত শূন্যপদ, তারা যে সুপারিশ পাঠিয়েছিল, সেই সুপারিশের ভিত্তিতে তারা যে ফিগারটা দিয়েছিল, তিনটে ক্যাটাগরি মিলিয়ে, অর্থাৎ মোট 4টে ক্যাটাগরি, তার মধ্যে তারা দেখিয়েছে 2টো ক্যাটাগরি নির্দিষ্টভাবে 240 নম্বর প্যারাগ্রাফে হাইকোর্টের রায়। 1, ওএমআর কারচুপি; 2, র্যাঙ্ক জাম্প; আর রয়েছে প্যানেলের মেয়াদ শেষে চাকরি, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি। এই 3টে ক্যাটাগরি মিলিয়ে প্রায় 5,500-এর কাছাকাছি চাকরি ইতিমধ্যে বেআইনি হিসেবে এসএসসি রিপোর্টে জানাচ্ছে, হাইকোর্টের বিভিন্ন রিপোর্ট, এবং যে হাইকোর্টের রায় সবার চাকরি বাতিল হয়েছে সেই রিপোর্টে 240 নম্বর প্যারাগ্রাফে। কাজে এই 5,537 চাকরি বাদ গেলে কিন্তু হিসেবটা খুব সহজেই দেখা যাচ্ছে। 24,640 ঘোষিত শূন্যপদ, 5,500 যদি বাদ যায়, তাহলে কিন্তু অ্যাপ্রক্স 19,000 জেনুইন ক্যান্ডিডেট যাদের যোগ্য বলছে এসএসসি। এই যোগ্যদের জন্য এসএসসি কিন্তু তারা আরও সওয়াল করবে, আরও গলা শিরা ফুলিয়ে সওয়াল করবে, কারণ তাদের চাকরিটা তারা রাখতে চায়, এটা যোগ্য চাকরি বলে, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু যেটা মধ্যশিক্ষা পর্ষদের ঘাড়ে আজকে দায়টা এসএসসি ছাপিয়ে দিল, যে এসএসসি যে সুপারিশ করেনি সেই চাকরি যেগুলো মধ্যশিক্ষা পর্ষদ দিয়েছে সেগুলো কিন্তু বেআইনি চাকরি তালিকায় উঠে গেল আজকে তাদের সওয়ালের পর। মধ্যশিক্ষা পর্ষদ আজকে সওয়ালের একটা গুরুত্বপূর্ণ জায়গা বলল, 17 থেকে 18,000 চাকরি বাতিল হয়েছে শিক্ষকের, যা রাজ্যের এই মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বিভিন্ন জায়গায় যে বেতন হয়, বা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত স্কুল, তার 6/1 শিক্ষকের চাকরি চলে গেছে। এই অবস্থায় শিক্ষা ব্যবস্থার প্রশ্নে রাজ্যকে আপোষ করতে হতে পারে, কারণ শিক্ষা ব্যবস্থার তার যে পরিকাঠামো, সেই পরিকাঠামোটাই নষ্ট হওয়ার মুখে। এটাও একটা বড় জায়গা। আর যে বিষয়টা রইল তা হলো সিস্টেমেটিক ফ্রড, সব ঠিক আছে, যোগ্য এবং অযোগ্য এই দুটো যে ক্যাটাগরি, এটার যে পার্থক্য করা, সেই পার্থক্যটা করার সময় বিচারপতি, যিনি দ্বিতীয় বিচারপতি, অর্থাৎ প্রধান বিচারপতির পর যিনি সিনিয়র মোস্ট দ্বিতীয়, তিনি বললেন, জেবি পারদিওয়ালা বিচারপতি, তিনি বললেন তারা এসএসসি একটা তালিকা দিয়েছে, সেই তালিকা কাদের নাম রয়েছে, সেই নাম ধরে তালিকা কি আছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের মাথায় এটা, বা তাদের মাইন্ডের মধ্যে এটা রয়েছে গেছে যে এই অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের চাকরি রাখার ব্যাপারে তারা হয়তো একটা চিন্তা ভাবনা করছে। কারণ কেন বলছি, 4:06 নাগাদ 3 বিচারপতি সুপ্রিম কোর্টের 1 নম্বর কক্ষ ছেড়ে উঠে গেলেন। 10 মিনিটের পর তারা আবার এসে বসলেন। এই উঠে যাওয়ার আগে প্রধান বিচারপতি বললেন, ডিওয়াই চন্দ্রচূড়, তিনি বললেন যে তারা হাইকোর্টের রায়ে কোনো রকম স্থগিতাদেশ দেবেন না, নোটিশ জারি করবেন, আর জুলাই মাসে
সেকেন্ড উইক বা তারপরে এই মামলাটার শুনানির জন্য রাখবেন। কিন্তু 10 মিনিট এই যে 3 বিচারপতির মধ্যে আলোচনা হলো এবং 4:16 বা 17 পর নির্দেশ লেখার কাজ শুরু হলো, সেখানে যখন এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল, তার মানে এটা এক প্রকার স্পষ্ট হয়ে গেল সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালতের মাথায় যোগ্য এবং অযোগ্য এই দুইয়ের বিভাজন করার মধ্যে কিন্তু একটা মনোভাব বা তাদের মধ্যে বিচার বিশ্লেষণ বিবেচনা কাজ করছে। অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের চাকরি রাখার পক্ষে হয়তো প্রাথমিকভাবে তারাও এগিয়ে গেছে। তাই আপাতত রক্ষা কবচের মেয়াদটা বাড়িয়ে প্রত্যেককে স্কুলমুখী করলো। যে ঘন্টা বাজাতো, যে ক্লার্কের কাজ করত বা যারা পঠন পাঠনে কাজ করতো শিক্ষক শিক্ষা প্রত্যেককে কিন্তু সুপ্রিম কোর্টে জানতে চাইবো তোমার কাছে শেষ প্রশ্ন, যে এসএসসি সওয়ালের কারণেই কি শেষ পর্যন্ত আশার আলো দেখতে পাচ্ছে? দেখো, শুধু এসএসসি বলেছে তাই নয়, সেটা বললে ভুল হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে আজ শুরু থেকে কার্যত যে সওয়াল করা হয়, রাজ্য সরকারের যিনি সিনিয়র অ্যাডভোকেট রাকেশ দ্বিবেদী তিনি শুরুতেই বলেন যে রাজ্য সরকারের এই নিয়োগ প্রক্রিয়ায় ভূমিকা হচ্ছে শূন্যপদ। রাজ্যের কোথায় কত বিদ্যালয়, রাজ্য শিক্ষা ব্যবস্থা, তার একজন মন্ত্রী আছে, তার ক্যাবিনেট আছে, কোথায় কত শূন্যপদ, এই শূন্যপদ তৈরি হয়েছে, সেই শূন্যপদ টাকা পূরণ করার জন্য যোগ্য মেধাবী ছাত্র বাছাইয়ের ভারটা দেওয়া হয় এসএসসিকে। এই জায়গা পর্যন্তই রাজ্যের দায়িত্ব, রাজ্যের এর পরের কিছু দায়িত্ব নেই। রাজ্য যখন জানতে পারে এরকম র্যাঙ্ক জাম্পে চাকরি হয়েছে, কারচুপিতে চাকরি, অর্থাৎ একজনকে টপকে আরেকজন চাকরি পেয়ে গেছে, অযোগ্য চাকরি পেয়ে গেছে, এই ওয়েট লিস্টের যোগ্যদের চাকরি দেওয়ার জন্যই রাজ্য সরকার ক্যাবিনেটে প্রস্তাব নেয় এবং তারা একটা অতিরিক্ত শূন্য পদের প্রস্তাব নেয়। যদিও সেটা হাইকোর্টের অনুমতি সাপেক্ষ ছিল, হাইকোর্ট অনুমতি দিলেই তারা এই নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেত। হাইকোর্ট যেদিন বলেছে না এটা ঠিক নয়, একজনাকেও চাকরি দেওয়া হয়নি। রাজ্য সরকারের যে এই জায়গাটা ছিল, অর্থাৎ রাজ্য সরকার অতিরিক্ত শূন্যপদ তৈরি করে এই দুর্নীতিকে ঢাকার চেষ্টা করেছে, একাধিক সাবমিশন ছিল, কিন্তু রাজ্য সরকারও কিন্তু এই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় যোগ্য অযোগ্য এই জায়গায় কিন্তু রাজ্য একটা বড় ভূমিকা নিয়েছে। তারা জানিয়েছে যে পুরো বিষয়টা যদি পরপর পরপর দেখা যায় তাহলে কিন্তু দুর্নীতির যে বিষয়টা বলা হচ্ছে 2016, প্রথমেই প্রধান বিচারপতি প্রশ্ন করলেন 16 সালের নিয়োগ প্রক্রিয়া 2022 সালে কেন অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে হলো, রাজ্য স্পষ্ট করে জানিয়ে দিল 2017-18 পর থেকে নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয়েছে, অর্থাৎ এই অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলোতে কাজ শুরু হয়েছে। কাজেই এই প্রক্রিয়াটা হওয়ার পর আরটিআই উত্তর আসা 2021-এর পর থেকে মামলা হয়েছে। কাজেই এইটা একটা এই যে আইনি প্রক্রিয়ার কারণেই এই বিষয়টা এত জটিলতা এসেছে এবং র্যাঙ্ক জাম্পের যে বিষয়টা সেটা কিন্তু হাইকোর্টের মামলার প্রেক্ষিতেই জানা গেছে। তখনই রাজ্য সরকার উদ্যোগ নিয়েছিল যদি কোনো যোগ্য তারা বঞ্চিত হয়ে রয়েছেন তাদের দেওয়ার জন্য তারা একটা অতিরিক্ত শূন্যপদের এরকম একটা প্রস্তাব নিয়ে আসে সরকার, এবং সেটা কিন্তু হাইকোর্টের অনুমতি সাপেক্ষ, কাউকে রিক্রুটমেন্ট দেওয়া হয়নি। হাইকোর্ট যদি অনুমতি দিত তার করতো। কাজেই রাজ্য সরকার অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দুর্নীতি করেছে, এটা কিন্তু কোথাও এখনো পর্যন্ত এস্টাবলিশ ক্রিমিনালিটিতে আসছে না, এমনটাই রাজ্য সাবমিশন ছিল। সব মিলিয়ে মধ্যশিক্ষা পর্ষদ তারা যে জানিয়েছিল 17-18 হাজার চলে যাওয়া, চাকরি চলে যাওয়া, 1/6 অর্থাৎ 6 ভাগের 1 ভাগ শিক্ষক শিক্ষিকা ফাঁকা হয়ে যাবে, বিভিন্ন বিদ্যালয়গুলিতে তার প্রভাব পড়বে। সব মিলিয়ে এই যে 5 বছর চাকরি করছেন শিক্ষক শিক্ষিকা বা কর্মচারীরা অনেকেই, এই 5 বছর করার পর হঠাৎ করে চাকরি চলে যাওয়া, এটা সুপ্রিম কোর্টও আজ তাদের শুনানির মাধ্যমে, দীর্ঘ শুনানির মাধ্যমে এটা তাদের মনোভাব, তাদের অ্যাটিটিউডের মধ্যে এবং নির্দেশের মধ্যে স্পষ্ট করে দিয়েছে যে যোগ্যতা নিশ্চিত আছে, অযোগ্য তো আছেই, এটা তো রিপোর্টই স্পষ্ট হয়ে গেছে, বেআইনি চাকরি রয়েছে, কিন্তু যোগ্যও আছে, সেই যোগ্যদেরও বঞ্চনা করা যায় না। তাই সুপ্রিম কোর্ট এরকম একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে প্রত্যেককে স্কুল এবং 16 জুলাই সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানির দিকে আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে। আর এসএসসি এতদিন অযোগ্যদের কথা বলতো, 19,000 যোগ্য এবং কিছুটা হলেও স্বস্তির জায়গা এখনো স্টে না হয়, একটু অস্বস্তি বলছেন অনামিকা রায়। এসএসসি এতদিন অযোগ্য কারা সেইটুকুই বলছিল, কিন্তু আজকে এটা মেনশন করেছে যে 19,000 যোগ্য এবং তাদের বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ নেই। তো এইটাতে কিছুটা হলেও আমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছি তারা কিছুটা হলে একটু আমাদের স্বস্তির জায়গা যে এটা স্কুল সার্ভিস কমিশনের থেকে স্বীকার করে নেওয়া হয়েছে। কিন্তু
কিন্তু আজকে যে রায় শেষে দেখা গেল যে কোনো স্টে এখনো পর্যন্ত হয়নি। তো সেই জায়গাটা একটা অস্থিরতা রয়েছে যে এখন স্টে হলো না, তার মানে কিন্তু একটা প্রশ্নের মুখে আমাদের পড়তেই হচ্ছে যে আমরা স্কুলে যেতে পারবো কিনা বা আমাদের সার্ভিস কন্টিনিউশন থাকবে কিনা, এটা একটা প্রশ্নের মুখে আছে। তো যাই হোক, এটা একটা বিচারাধীন বিষয়। তো আমরাও আমাদের মতন করে আমরা সুপ্রিম কোর্টে আমরা আমাদের যে ইয়ে আছে, আমরাও আবেদন করব আমাদের মতন হয়ে। সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশের পর কোথাও গিয়ে যেন একটা আশার আলো দেখতে পাচ্ছেন যারা যোগ্যরা। তারপরে এই মিষ্টিমুখ আবির খানা যে ছবি আপনারা দেখছেন তমলুকের ছবি দেখাচ্ছি। সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেই রায় তো আমরা মেনে নেবো, কিন্তু আমরা আমাদের সহকর্মীদের জন্য রাস্তায় নামিয়েছিলাম। আমরা শিক্ষক সংগঠন আমাদের সহকর্মীদের জন্য রাস্তায় নেমেছি, তারা আজকে জয় পেল। তাদের কারোর বেতন চালু থাকবে, তাদের সংসার চলবে, এটাই আমাদের কাছে বড় জয়। পরবর্তী শুনানি হবে নিশ্চিতভাবে, সেটা পরবর্তী শুনানি সুপ্রিম কোর্ট যা দেবে, কিন্তু আপাতত আমাদের সহকর্মীদের জীবন বেঁচে গেল। ফলে এই জয় বাংলার মানুষের জয়, গণতন্ত্রের